হ্যালো এভরিওয়ান, ব্লিচের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? যেহেতু আগের এপিসোডটা ফিলার ছিল, তাই আমি আগের এপিসোডটা বাদ দিয়েছি। আজকে আমি 51 নাম্বার এপিসোডকে কভার করব। আগের এপিসোডে আমরা রোকেয়া আর শিবা কাইয়েনের ব্যাকস্টোরি সম্পর্কে জেনেছি, আর এই এপিসোডটা বর্তমানকে নিয়ে, মানে রোকেয়ার মৃত্যুদণ্ডের জন্য সোল সোসাইটিতে যে ক্রাইসিসটা চলছে সেই বিষয়টা নিয়ে। তো এখন থেকে যে এপিসোডগুলো আসবে সেগুলো একটু মিক্স, মানে আমরা একটা এপিসোডে অনেকগুলো ক্যারেক্টারকে দেখতে পাবো। তাই কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এটাও জানি যে প্রতিদিন নতুন নতুন সাবস্ক্রাইবার আমার সাথে অ্যাড হচ্ছে, তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আরও একজন কমেন্ট করে বলেছেন যে ভিডিও ছাড়ার পর আপনার কাছে নোটিফিকেশান যায় না। আমি তাকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে আপনি সেটাকে ক্লিক করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এরকম যার যার সাথে হয় তারা সবাই এই কাজটা করতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা তোশিরো আর রাঙ্গেকুকে দেখি ওরা কোথাও একটা যাচ্ছিল। পরে আমরা ইচিমারু আর কিরাকে দেখি ওরা দুজনে কোথাও একটা যাচ্ছিল, মানে এবার ইচিমারু মাথায় অনেক বড় একটা প্ল্যান কাজ করছে। প্রথমে সিন তো এখানেই শেষ, তারপর আমাদের সবার অনেক অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত দিনটা আসে, আর আজকে রোকেয়ার মৃত্যুদণ্ড দেওয়া হবে। সো আপনারা রেডি তো? আমি তো আগে থেকেই রেডি, দেখা যাক কি হয়। সেনচাইকুর যে গার্ডরা আছে তারা সবাই সকাল সকাল রোকেয়াকে তার সেল থেকে বের করে নিয়ে যায়। তারপর আমরা দুজন সোলডিপারকে দেখি ওরা ক্লিন করার কাজ করে আর কি। তো ওরা কাজ করছিল আর দুজনে গল্প করছিল। এখন আমরা তো সবাই জানি বেশি কথা বললে ঝগড়া লেগে যায়, তো ওদের মাঝেও ঝগড়া লেগে গিয়েছিল। আবার এমন পর্যায়ে যায় যে মারামারি হবে, এরকম টাইপের একটা সিচুয়েশন। তখনই সেখানে কেনপাচি চলে আসে। কেনপাচিকে দেখে ওদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। খারাপ মানে অনেকটাই খারাপ, মানে ওদের চোখের পানি নাকের পানি সব একসাথে হয়ে গেছে। কেনপাচি যাওয়ার পর ইক্কাকু আর ইউমিচিকা এসে ওদেরকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। সোলডিপাররা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। আমরা এবার দেখি কেনপাচির পিঠে ইয়াচিরোর সাথে ওরিহিমেও আছে। সিরিয়াসলি, ইয়াচিরো কি কম ছিল? এখন আবার ওরিহিমে, মানে ইয়াচিরো কেনপাচিকে গাড়ি হিসেবে ইউজ করতো, এখন ওরিহিমেও ইউজ করছে। যাই হোক, ভালোই তো, খারাপ না। পরে কেনপাচি ওরিহিমের কাছে জিজ্ঞেস করে কোন দিকে যাবে। ওরিহিমে বলতেই যাবে, তখনই ইয়াচিরো বলে উল্টো রাস্তার কথা। এটা দেখে ইক্কাকু বলে, কমান্ডার আপনি কেন বলছেন? ওরিহিমেকে বলতে দিন, তাছাড়া আপনি ভালো রাস্তা চুজ করতে পারেন না। এটা শুনে ইয়াচিরো এমন একটা কাজ করে যা দেখে আমি হাসতে হাসতে শেষ। ইয়াচিরো কি করে ইক্কাকুর মাথায় থুতু মারে। এতে ইক্কাকুর রিয়াকশন হয় কিছুটা এমন, মানে এই সিনটা অনেক বেশি ফানি ছিল। ইক্কাকু তার একটু জানপাক্ত বের করে বলে আমি ওকে মেরে ফেলবো। তখন আবার ইউমিচিকা ইক্কাকুকে শান্ত করে। সিন শিফট হয় স্কোয়াড 4-এ। স্কোয়াড 4-এর সেলেই ইশিদা আর বাকিরা বন্দি ছিল। তো ওরা যার যার মতো বসে টাইম পাস করছিল। তখনই সেখানে একটা সাদা বাটারফ্লাই চলে আসে। বাটারফ্লাইটা উড়ে ইশিদার কপালে বসে। এটা দেখে ইশিদা অনেক বেশি খুশি হয়ে একা একা কথা বলতে শুরু করে। ইশিদার একা একা কথা বলা দেখে গাঞ্জু ইশিদাকে টিচ করে, মানে বলতেছিল যে ইশিদা পাগল হয়ে গেছে এরকম টাইপের। আস্তে আস্তে ওদের মাঝেও কথা কাটাকাটি হতে হতে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। তখনই ওরা বাইরে থেকে চিৎকার শুনতে পায়। ওরা সবাই বাইরে কি হচ্ছে তা শোনার চেষ্টা করে, কিন্তু তখনই ওদের সেলের ছাদ ভেঙে সেখানে কেনপাচি চলে আসে। কেনপাচিকে দেখে গাঞ্জু অনেক বেশি ভয় পেয়ে যায়। গাঞ্জু ভয়ে চিৎকার করছিল। তখনই সেখানে ইক্কাকু আর ইউমিচিকা চলে আসে। ইউমিচিকাকে দেখে গাঞ্জু বলে, আজব বল কাটিংওয়ালা ছেলে, তুমি এখানে কি করছো? ইউমিচিকা বলে, ঠিক আছে, কিন্তু আমি দুঃখিত, আমি তোমার মতো আগলি ফেসওয়ালা কাউকে মনে করতে পারছি না। মানে ইউমিচিকা গাঞ্জুকে টোটালি ইগনোর করে দিয়েছে। গাঞ্জু বলে, কি আমার ফেস আগলি? আমি যদি আমার ফেসের এই ব্যান্ডেজগুলোকে খুলি তাহলে সবাই আমাকে সব থেকে বেশি হ্যান্ডসাম বলবে। তখনই ইশিদা কেনপাচির পিঠে ওরিহিমেকে দেখতে পায়। ওরিহিমে ওদের সবাইকে হ্যালো বলে। তখনই সে নিচে পড়ে যায়। তখন আমরা দেখি ওরিহিমেকে ধরে ইয়াচিরো ঝুলা ঝুলছে, এই জন্যই সে পড়ে গেছে। এখন ইয়াচিরোর কথা আর কি বলবো, ওর বাচ্চামি আর যাবে না। পরের সিনে আমরা বেকুয়াকে দেখি। বেকুয়া তার অফিসে বসেছিল। তখনই সেখানে একটা সোলডিপার এসে বলে, আমাদেরকে যেতে হবে, সময় হয়ে গেছে।
বেকুয়া বলে ঠিক আছে। তারপর বেকুয়া যাওয়ার আগে একটা মেয়ে ছবি দেখে বলে, হিসানা, আমি সেখানে যাচ্ছি। আর এটা হলো গিয়া বেকুয়ার ওয়াইফের ছবি, তার নাম হচ্ছে হিসানা কুচিকি। সে আবার অনেক আগে মারা গেছে। এখন প্রশ্ন হলো, এই মেয়েটাকে দেখতে একদম রোকেয়ার মতো। এখন আমার কাছে মনে হচ্ছে এই হিসানার কোনো ব্যাক স্টোরি আছে, এসব আমরা পরে জানতে পারবো। হ্যাঁ, এখন যদি সব কিছু জেনে ফেলি তাহলে তো এনজয় করতে পারবো না, তাহলে আমাদের স্পয়লার হয়ে যাবে। টু বি অনেস্ট, আমি চাই আস্তে আস্তে এপিসোড দেখার সাথে সাথে টুইস্টগুলোকে এনজয় করি, তাই এখন আর কোনো স্পয়লার দেব না। পরের সিনে আমরা স্কোয়াড 7-এর ক্যাপ্টেনকে দেখতে পাই। এই ক্যাপ্টেনের নাম হচ্ছে সাজিন কামামুরা। এখন তার ফেসটা সবসময় ঢাকা থাকে, মানে কভার করা থাকে। ক্যাপ্টেন সাজিনও রেডি হয় রোকেয়ার মৃত্যুদণ্ডের সেখানে যেতে। পরে তিনি তার কমান্ডার ইভাকে ডাকে। ইভার এই মৃত্যুদণ্ড নিয়ে একটু সন্দেহ ছিল। ক্যাপ্টেন তাকে সান্ত্বনা দিয়ে বলে, প্রথমে তিনি নিজেও কনফিউশনে ছিল, কিন্তু তারপরও তিনি হেড ক্যাপ্টেন ইয়ামামোতোর সিদ্ধান্তের বাইরে যাবে না। তখন আমরা এটাও জানতে পারি ক্যাপ্টেন সাজিন ইয়ামামোতোর কাছে কোনো একটা বিষয় নিয়ে ঋণী, তাই ক্যাপ্টেন চায় তার সেই ঋণটাকে পরিশোধ করতে। এই জন্য তাকে যা যা করতে হয় সেই সব কিছু তিনি করবে। তখনই সেখানে ক্যাপ্টেন কানামে তোশেন আর হলো গিয়া তার কমান্ডার হিসাগি চলে আসে। ক্যাপ্টেন তোশেন বলে, আমিও হেড ক্যাপ্টেন ইয়ামামোতোকে ফলো করব। তারপর আমরা স্কোয়াড 2-এর ক্যাপ্টেন আর তার কমান্ডারকে দেখি। স্কোয়াড 2-এর ক্যাপ্টেন হলো সৈফন। এখন সৈফনের যে ডিটেলস সেটা কি এখন দিতে হবে নাকি পরে দিলেও চলবে? আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোনো এপিসোডে সৈফনের ডিটেলস দেব। এখন সৈফনও অন্য ক্যাপ্টেনদের মতো রোকেয়ার মৃত্যুদণ্ডের জায়গায় যাচ্ছিল। রোকেয়া মারা যাক নাকি বেঁচে থাকুক তাতে সৈফনের কোনো মাথা ব্যথা ছিল না। এটাকেও সৈফন একটা মিশনের মতো মনে করছিল। লাস্টে সৈফন তার কমান্ডারকে ওয়ার্নিং দেয়, তার কমান্ডার যদি তার সাথে কোনো রকম 2 নাম্বারই করে তাহলে সৈফন আগে তাকে মারবে। সৈফন চলে যাওয়ার পর তার কমান্ডার বলে, আমি এটা ভালো করেই জানি, আমার এটা সবসময় মনে থাকবে। পরে আমরা স্কোয়াড 8কে দেখি। ক্যাপ্টেন শুনছুই আরামে শুয়েছিল। তখনই সেখানে নানাও আসে। নানাও এসে তাকে তাড়া দিচ্ছিল। বেসিক্যালি তাকেও রোকেয়ার মৃত্যুদণ্ডের সময় উপস্থিত থাকতে হবে। তখন ক্যাপ্টেন শুনছুই বলে, আমার একটা সমস্যা আছে, তুমি কি আমার সমস্যার ব্যাপারে একটু শুনবে? প্রথমে নানাও একটু ইরিটেট হয়, তারপর বলে, কি সমস্যা বলুন। পরে শুনছুই বলতে শুরু করে, তুমি তো দেখতেই পাচ্ছ আমার মুখে একটা ঘাসের পাতা দেওয়া আছে। এই পাতাটার জন্য আমাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই পাতাটা বিষাক্ত, না হলে অন্য কোনো সমস্যা আছে, এই জন্য আমার মুখের ভিতরে জ্বালা করছে। তখনই নানাও এই পাতাটাকে নিয়ে নেয়। নানাও বলে, চুপ করুন। মেইন কথা হচ্ছে শুনছুই নানাওকে বিরক্ত করার জন্য এই সব কিছু বলছিল। পরে শুনছুই সিরিয়াস হয়ে বলে, নানাও এখন আমি কি করব? নানাও বলে, এটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি বলবো না বলবো এটা কোনো ম্যাটার করে না। আপনি সবসময় যা করেছেন তাই করুন, তবে চিন্তা করবেন না, যে কোনো সমস্যা হোক না কেন আমি আপনার পেছনেই থাকবো। এটা শুনে শুনছুই খুশি হয়। তারপর আমরা কেনপাচিকে দেখি। কেনপাচি ইশিদা আর বাকিদেরকে সেল থেকে বের করে নিয়ে এসেছে। এখানে আরও একটা কাহিনী হয়েছে, সেটা হলো এইবার ওরা সবাই ইয়াচিরো দেখানো পথে আসেনি, ওরিহিমে দেখানো পথে এসেছে। তো এটা নিয়ে ইয়াচিরো অনেক বেশি আপসেট ছিল। তখন ইকাকু বলে, আমি তো আগে বলেছিলাম কমান্ডার ইয়াচিরো সঠিক রাস্তা চুজ করতে ব্যর্থ হয়। এটা শুনে ইয়াচিরো রেগে যায়। পরে সে ইকাকুর মাথায় কামড়াতে শুরু করে। তখনই ওরা কারো স্পিরিচুয়াল প্রেশারকে ফিল করে। কেনপাচি বলে, সামনে আসো। পরে সেখানে স্কোয়াড 7 আর হলে গিয়া স্কোয়াড 9-এর ক্যাপ্টেন আর তাদের কমান্ডার চলে আসে। ক্যাপ্টেন তোশিন বলে, তুমি রোয়াকাদেরকে নিয়ে কোথায় যাচ্ছ? যারা কি একবার পরাজিত হওয়ার পর তুমি কি তোমার গৌরবকে হারিয়ে ফেলেছ? ওদেরকে দেখে সোলডিপার আর আমাকির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন ইউমিচিকা আর আমাকিকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন? আমরা ওদের থেকে সংখ্যায় বেশি আছি। তখন কেনপাচি ওদেরকে থামিয়ে বলে, তোমাদেরকে কে বলেছে আমি তোমাদেরকে ফাইট করতে দেব? ওদের সাথে আমি ফাইট করব। 4 জনের সাথে ফাইট করতে অনেক বেশি মজা হবে। যদিও আমার তলোয়ারকে টেস্ট করার জন্য এই 4 জন অনেক বেশি কম। এটা শুনে ওরা সবাই কেনপাচির সামনে চলে আসে। ক্যাপ্টেন তোশেন বলে, 4 জনের সাথে তুমি একা ফাইট করবে? আমি জানি তুমি অনেক বেশি শক্তিশালী, তার মানে এই না তুমি নিজেকে এত বেশি পাওয়ারফুল মনে করবে। কেনপাচি তার জানপাক্তু বের করে বলে, তুমি বেশি কথা বলছো,
বেশি কথা না বলে চলো আমরা ফাইট শুরু করি। এটা দেখে আরামাকি বলে, ক্যাপ্টেন আমরা এখন কি করব? কেনপাচি বলে, আমার রাস্তায় আসছো কেন? এখান থেকে দূর হয়ে যাও। এটা শুনে আরামাকি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে। তখন ইয়াচিরো আরামাকিকে নতুন একটা নাম দিয়ে বলে, মন খারাপ করো না। কেনিকে দেখে অনেক বেশি খুশি মনে হচ্ছে, তোমাকে অবশ্যই ও রাস্তায় আসাটা ঠিক হবে না। অলরেডি আরামাকি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, তার মধ্যে আবার ইয়াচিরো আরামাকিকে নতুন একটা আজগুবি নাম দিয়েছে। এটা শুনে তার মন আরও বেশি খারাপ হয়ে যায়। পরে ইয়াচিরো কেনপাচিকে বলে, ভালো করে ফাইট করো, আমরা আগে গিয়ে ইচিকে খুঁজে বের করছি। কেনপাচি বলে, ঠিক আছে তোমরা সেখানে যাও, পরে আমিও সেখানে চলে আসব। পরে ইয়াচিরো ওরিহিমে আর বাকিদেরকে আজব আজব নাম দিয়ে বলে, চলো আমাদেরকে এখান থেকে যেতে হবে। ইয়াচিরোর দেওয়া নাম শুনে ইশিদা অন্ধকারে ডুবে যায়। পরে ইয়াচিরো ওদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ক্যাপ্টেন তোশেন কেনপাচিকে বলে, তুমি কি আমাদেরকে রাগানোর চেষ্টা করছো? যারা কি তুমি তোমার গৌরবকে হারিয়েছো। কেনপাচি তার স্পিরিচুয়াল প্রেশারকে শো করে বলে, এই সব কিছু বাদ দাও, চলো আমরা ফাইট শুরু করি। এদিকে ওরিহিমেরা চলে যাচ্ছিল। পরে ওরিহিমে ইয়াচিরোকে জিজ্ঞেস করে, মিস্টার জারাকি কি একা ওদের সবার সাথে পারবে? ইয়াচিরো খুশি হয়ে বলে, অবশ্যই পারবে, প্রতিপক্ষ যতজন হোক না কেন এখানে কোনো চান্স নেই কেনি হেরে যাবে। তারপর আমরা আবারও কেনপাচিকে দেখি, সেখানে ইবা আর হিসাকি তাদের ক্যাপ্টেনের কাছে পারমিশন চাই আগে ফাইট করতে। এটা শুনে কেনপাচি বলে, গাধা, আমি বলেছি তোমরা চারজন একসাথে অ্যাটাক করতে, আমি তোমাদের সবার সাথে একসাথে ফাইট করব। তখনই সেখানে ইক্কাকু আর ইউমিচিকে এসে বলে, তোমাদের জন্য আমরা আছি, আমাদেরকে আন্ডার এস্টিমেট করো না। কেনপাচি বলে, তোমরা এখানে কি করছো? তখন ইক্কাকু ওই দুজন কমান্ডারকে বলে, তোমরা কান খুলে শোনো, তোমরা দুজন ভাবলে কিভাবে তোমাদের মতো মেরি কমান্ডার আমাদের ক্যাপ্টেনের সাথে ফাইট করবে? তোমাদের জন্য আমি একাই যথেষ্ট। পরে ইক্কাকু কেনপাচির দিকে তাকিয়ে বলে, ক্যাপ্টেন আমি কি ঠিক বলেছি? কেনপাচি বলে, তাহলে তোমরাও ফাইট করতে চাও? আচ্ছা ঠিক আছে, তবে এখান থেকে অন্য কোনো জায়গায় গিয়ে ফাইট করো, তা না হলে তোমরা যদি আমার রাস্তায় আসো তাহলে আমি তোমাদেরকে আগে মারব। এটা শোনার পর ইক্কাকু বলে, ঠিক আছে। পরে ওরা চারজন অন্য একটা লোকেশনে চলে যায় ফাইট করতে। ওরা চলে যাওয়ার পর কেনপাচি বলে, অনেক ভালো, এখন আমরা মেইন কাজে আসতে পারবো, যদিও তোমরা এখন অর্ধেক হয়ে গেছো, তারপর আমার কাছে মনে হচ্ছে এটা অনেক মজাদার হবে। এটা শুনে ক্যাপ্টেন সাজিন অনেক বেশি রেগে যায়। পরে তিনি তার একটা পাওয়ারফুল অ্যাটাক করে, কিন্তু কেনপাচি সেটাকে ডজ করে নেয়। এটা দেখে ক্যাপ্টেন তোশেন সাজিনের থেকেও পাওয়ারফুল একটা অ্যাটাক করে। তার এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল। এই অ্যাটাকের মধ্যে হাজার হাজার ব্লেড থাকে। তিনি সেই সবগুলোকে কেনপাচির উপর মারে, যার জন্য সেখানে চারপাশ কাঁপতে শুরু করে। ক্যাপ্টেন সাজিন বলে, এখানেই সব কিছু শেষ, এই অ্যাটাকে কেনপাচি বা অন্য যে কেউ হোক না কেন কেউ বাঁচতে পারবে না। সব কিছু শান্ত হওয়ার পর আমরা দেখি কেনপাচি সেখানে দাঁড়িয়ে আছে, মানে ক্যাপ্টেন তোশেনের পুরো অ্যাটাকটাকে কেনপাচি তার উপর নিয়েছে। কেনপাচি বলে, তোমাদের লিমিট কি এ পর্যন্তই? কেনপাচি দাঁড়িয়ে থাকা দেখে ক্যাপ্টেন সাজিন বলে, এটা কিভাবে হতে পারে? ও আমার এত পাওয়ারফুল অ্যাটাক, সাথে আবার তোশেনের বেনিহিকো দিয়ে হিট হওয়ার পরও এখনও দাঁড়িয়ে আছে কিভাবে? কেনপাচি বলে, আমি আগে যেমনটা বলেছিলাম এগুলো দিয়ে তোমরা আমাকে জাগাতে পারবে না। পরের সিনে আমরা রেঞ্জিকে দেখি। রেঞ্জি তার ট্রেনিং শেষ করে ইচিকোকে বলে, আমি চলে যাচ্ছি। ইচিকো বলে, ঠিক আছে। ইচিকো তখনও প্র্যাকটিস করছিল। ইচিকোর অবস্থা দেখে রেঞ্জি ইউরুচিকে জিজ্ঞেস করে, ইচিকো কি ঠিক আছে? আমাদের কাছে বেশি সময় নেই, ও কি আজকের মধ্যে বানকাই অ্যাচিভ করতে পারবে? তখন আমরা ইচিকোকে দেখি ইচিকোর পুরো শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তখন জাঙ্গেৎসু ইচিকোকে বলে, তুমি কি রেডি আছো? তাহলে চলো আমরা আরও একবার ট্রাই করি, তবে আমি তোমাকে আগে থেকেই সাবধান করতে চাই। তারপর সেখানে অনেকগুলো জাঙ্গেৎসু চলে আসে। এই সবগুলো জাঙ্গেৎসুর ক্লোন ছিল। ইচিকো বলে, অবশ্যই, তবে আমি তোমাকে জয়ী হতে দেব না। এদিকে ইউরুচি রেঞ্জিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে তুমি কবে প্রথম দাঁড়িয়েছিলে আর কবে প্রথম হাঁটতে পেরেছিলে? রেঞ্জি বলে, অবশ্যই আমার মনে নেই, আর এটা কারি বা মনে থাকবে? এটা তো মনে থাকার কথা না। ইউরুচি বলে, যদি মনে না থাকে তাহলে আমি বলবো তুমি সচেতন না। মানুষের জন্মের পর সে আগে থেকেই জানে তাকে কিভাবে দাঁড়াতে হবে, তেমনি পাখিরা জানে কিভাবে উড়তে হবে, মাছরা জানে কিভাবে সাঁতার কাটতে হবে। এটা হলো ইনস্টিংক্ট, যা তার আগে থেকে জানা, আর এই জ্ঞান দিয়ে কোনো প্রকার হেজিটেশন ছাড়া তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে।
এখন আমার কাছে মনে হচ্ছে ইচিকো আগে থেকে জানে এখন তাকে কি করতে হবে। এই পাওয়ারটা ওর মধ্যে আছে, তাই আমি বিশ্বাস করি ইচিকো বানকাইকে অ্যাচিভ করতে পারবে। আর এই টান উত্তেজনা রেখে এই এপিসোড এখানেই শেষ হয়। এখন কথা হলো এই ইনস্টিংক্টটা আবার কি? অনেকেই হয়তো বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। তাই আমি এর মিনিংটা একটু সিম্পল করে এক্সপ্লেন করব। এর সিম্পল মিনিং হচ্ছে নলেজ, যা আমরা মায়ের পেট থেকে পেয়ে থাকি। শুধুমাত্র মানুষ না, অন্য সব প্রাণীর মধ্যেও থাকে। বেসিক্যালি প্রাণীদের মাঝে বেশি থাকে, কারণ তারা কথা বলতে পারে না। ওরা এই নলেজ থেকে জানতে পারে ওদেরকে কিভাবে খাবার খেতে হবে, কিভাবে বাঁচতে হবে, এভরিথিং। সো ইয়োরোচি এই কথা দিয়ে জামিন করেছে, সেটা হলো ইচিকো আগে থেকেই জানে তাকে কি করতে হবে। ইচিকোর মধ্যেও এই নলেজটা আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানেই স্টপ করি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।